গণমাধ্যম যদি কাজ না করে তাহলে তো আসলে আর কিছুই থাকে না। আমরা মোটামুটি অভিজ্ঞতা থেকে দেখেছি যে পুরো রাষ্ট্রশক্তিকে পকেটে ভরে ফেলা যায়। কি সংসদ, কি নির্বাহী বিভাগ তো আছেই, এমনকি বিচার বিভাগও তাদের কর্তৃত্বে নিয়ে আসা যায়। গণমাধ্যমেরই কিছুটা জায়গা ছিল যার মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ আসলে একভাবে তার নানা প্রশ্নের মুখে পড়েছে এবং জনগণের মধ্যে একটা ঐক্য তৈরির ক্ষেত্রে, সচেতনতা তৈরির ক্ষেত্রে সহায়তা করেছে। ফলে শেষ পর্যন্ত আদালতকে যেমন আশ্রয় বলা হয়, গণমাধ্যম কোনো অংশে কম আশ্রয় নয়। গণমাধ্যমই আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জনগণের জন্য সবচেয়ে বড় আশ্রয় হিসেবে থাকে, কেননা অনেক সময় আদালতে গিয়েও তার প্রতিকার পাওয়াটা যে দীর্ঘসূত্রিতা এবং অন্য অনেক রকম অসুবিধা সেটা থাকে। গণমাধ্যম একটা প্রশ্নকে সামনে নিয়ে আসতে পারে, এমনকি যাকে আপাতদৃষ্টিতে মামুলি প্রশ্ন মনে হয় সেটাও তারা দ্রুত সামনে নিয়ে আসতে পারে। সেই জায়গা থেকে গণমাধ্যমের স্বাধীনতা আগামী দিনে রাষ্ট্রের পরিচালনা যারা করবেন এবং পুরো রাষ্ট্র ব্যবস্থার যে জবাবদিহি সেইটাকে মানুষের সামনে সবচেয়ে বড় আকারে হাজির করতে পারে। ফলে আমাদের দিক থেকে আমরা মনে করি যে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নটিকে সবচেয়ে বড় ফোকাসে আনা দরকার যদি আমরা নাগরিকের স্বাধীনতাকে নিশ্চিত করতে চাই। কয়েকটা ছোট্ট বিষয়ে কথা বলে শেষ করব। এক নম্বর হচ্ছে গণমাধ্যমের যারা কাজ করেন তাদের অধিকার, মর্যাদা এবং তাদের কোড অফ এথিক্স, এই দুটো পরস্পর সম্পর্কিত। কিন্তু তাদের অধিকার মর্যাদাকে যদি আমরা গুরুত্ব না দিই, সেইটাকে একটা কাঠামোবদ্ধ করতে না পারি, প্রায় সমান যোগ্যতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাশ করে কেউ আমলাতন্ত্রে যাচ্ছেন আর কেউ গণমাধ্যমে যাচ্ছেন। আমলাতন্ত্রে একটা নিশ্চিত জীবনের মধ্যে ঢুকছেন, কিন্তু গণমাধ্যমে তাকে একটা অনিশ্চিত জায়গাতে থাকতে হচ্ছে। প্রত্যেক পেশারই একটা নির্দিষ্ট চেহারা থাকে, কিন্তু একটা পেশা যদি সম্পূর্ণ অনিশ্চিত জায়গায় থাকে, তার আয়ের প্রশ্নে বলেন, তার মর্যাদার প্রশ্নে বলেন, তার নানা ধরনের অধিকারের প্রশ্নে বলেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তাহলে আসলে সেই ব্যক্তির কাছ থেকে তার পেশার যে মানে পেশাদারিত্ব এবং সেইখানে তার যে মনোযোগ এবং নিষ্ঠা, সেই ক্ষেত্রে ইন্টিগ্রিটি, এটা আশা করা কঠিন। আমাদের এখানে ঢাকা শহরেরই আজকে মিডিয়ার যারা কাজ করেন তাদের যে পরিস্থিতি সেটা তো আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে মফস্বল বলে তো কোনো মিডিয়াতে কোনো বেতনই নাই, যেভাবে পারো জোগাড় করে নাও, মোটামুটি এইরকম একটি অবস্থা তৈরি করা হয়েছে। এবং এর ফলাফল হচ্ছে যে নানানভাবে নানা ধরনের এখন সোশ্যাল মিডিয়ার কারণে এমন ধরনের তৎপরতা শুরু হয়েছে যে আপনি বলেন ফেক নিউজ বলেন, ভিউ পাওয়ার জন্য বলেন, নানা ধরনের জিনিস এক সামনে এসে পুরো সমাজে একটা বড় ধরনের অস্থিরতা তৈরি করে ফেলছে। সামাজিক সমস্ত নিয়ম শৃঙ্খলা নিশ্চয়ই বদল দরকার, কিন্তু যে ধরনের প্রায় নৈরাজ্যিক পরিস্থিতি তৈরি হয়েছে সেইটার মূল জায়গা হচ্ছে আমরা এখানে আসলে সাংবাদিকতার সংজ্ঞা তৈরি করা দরকার। সাংবাদিকতা কারা আসলে যুক্ত হচ্ছেন সেটার এনলিস্টমেন্ট দরকার, রেজিস্ট্রেশন দরকার, এবং তাদের যেমন নিজেদের আর্থিক নিশ্চয়তা দরকার মর্যাদাপূর্ণ জীবনের, তেমনি আবার তাদের কোড অফ এথিক্স থাকা দরকার। এটা খুব জরুরি জায়গা। এটা নিশ্চিত না করে আসলে পুরো এই সাংবাদিকতাটাকে যেখানে আমরা নিতে চাচ্ছি, কারণ প্রথমত সাংবাদিক যদি মেরুদণ্ড সোজা করে মর্যাদাপূর্ণ জায়গায় দাঁড়াতে না পারেন, আমরা যত বাকি আইন করি আসলে সেই জায়গাটা খুব বেশি কাজ করবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে মিডিয়ার মালিক কারা হবেন। একক মালিকানায় অনেকগুলো মিডিয়া আছে, এটা তো আছেই, কিন্তু একক মালিকানায় কি কোনো মিডিয়ার থাকা উচিত কিনা এই প্রশ্নটা তোলা দরকার। মিডিয়া একটা সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান কেবল ব্যবসার জায়গায় থাকলে, মালিকদের কর্তৃত্বে থাকলে, পুঁজির কর্তৃত্বে থাকবে, কেননা পুঁজি চালাচ্ছে, কিন্তু সেইটার মধ্যে কতটা জবাবদিহির জায়গা আনা যায়। আমাদের দিক থেকে আমরা প্রস্তাব করেছিলাম যে মিডিয়া মালিকানায় একটা মিডিয়ার মালিকের একজন মালিক কত পার্সেন্ট মালিকানা সর্বোচ্চ পেতে পারেন, এইটা জায়গাটাতে পরিবর্তন আনা দরকার, যাতে করে এই প্রতিষ্ঠানের যে একক কোনো গোষ্ঠী স্বার্থ
মিডিয়ার মধ্যে দিয়ে যেভাবে খুব নগ্নভাবে আমাদের দেশের প্রধান সেটা মানে টেলিভিশন মিডিয়া হোক কিংবা প্রিন্ট মিডিয়া হোক সেটার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, সেইটা খুবই মানে নগ্নভাবে হচ্ছে এবং দুই পক্ষের ধাক্কাধাক্কিও আমরা দেখতে পাচ্ছি। তো সেইটা বন্ধ করতে গেলে মিডিয়ার মালিকানার কাঠামোর মধ্যে পরিবর্তন আনা দরকার।